নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু, সেটি হচ্ছে কি জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের বিষয় কিন্তু তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে। তো সেই জাতীয় কংগ্রেসের আদি পর্বের কার্যকলাপ, জাতীয় কংগ্রেসের আদি পর্বের কার্যকলাপ অর্থাৎ ইন্ডিয়াতে ন্যাশনাল কংগ্রেসের যে বিগিনিং এর যে টাইমে যে তাদের অ্যাক্টিভিটি, সেইটা নিয়ে আজকে আমি ডিসকাস করব বা সেই আদি পর্বের কার্যকলাপ নিয়ে আলোচনা করব। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অ্যালান অক্টেভিয়ান হিউমের উদ্যোগে। এটা আমার আলোচনা করা হয়ে গেছে, যা দেখোনি আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে। তো এই অ্যালান অক্টেভিয়ান হিউমের উদ্যোগে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তারপর তার প্রথম অধিবেশন বোম্বেতে হয় 72 জন প্রতিনিধিকে নিয়ে, বেসরকারি প্রতিনিধিকে নিয়ে। এটা আমি বলেছিলাম, আলোচনা করেছি এগুলো। জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠা হয়েছিল সবই আলোচনা করে দিয়েছি। তো তোমরা যারা এখনো বোঝোনি তোমরা দেখে নিও। আজকে আমি আলোচনা করব যে এই যে জাতীয় কংগ্রেস ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো, একটা প্রথম রাজনৈতিক সংগঠন বা পলিটিক্যাল অর্গানাইজেশন, সেই জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে অর্থাৎ আদি পর্ব, প্রথমের দিকে যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটি, সেই বিষয়ে নানা রকম বিষয়গুলোকে আলোচনা করব। সেই কার্যকলাপকে তুলে ধরবো আমি তোমাদের কাছে আজকে। মানে সেই সময়টা কোনটা বলা হচ্ছে আদি পর্বকে, যেটা হচ্ছে 1885 থেকে 1905 থেকে 7 খ্রিস্টাব্দ, 1885 থেকে 1905 থেকে 1907, অর্থাৎ 20 থেকে প্রথম 20 থেকে 22 বছর, মানে প্রায় 2 দশক, মানে 2 দশক বলতে পারো, 2 ডিকেড বা 20 to 22 ইয়ার। এই সময়কালটাকেই বলা হচ্ছে আদি পর্ব বা বিগিনিং টাইম। এই সময় জাতীয় কংগ্রেসে যা কাজকর্ম হয়েছে সেটা নিয়ে আলোচনা, সেই সময় নেতারা কিভাবে কাজকর্ম এগিয়েছে সেটাই আলোচনা করব। এই যে আদি পর্বে যে কার্যকলাপ করেছে জাতীয় কংগ্রেসে হয়েছে, সেই কার্যকলাপের নিরিখে বা সেই কার্যকলাপের ভিত্তিতে বিচার করে সেই জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নেতাদেরকে বলা হয় নরমপন্থী। কি বলা হয়? নরমপন্থী। মানে বিগিনিং টাইমে যে ন্যাশনাল কংগ্রেসের যে অ্যাক্টিভিটি, তার ভিত্তিতে আর কি, তার দ্বারা আর কি জাজমেন্ট করে এই সময়কার লিডার্সদের বলা হয় নরমপন্থী বা মডারেট লিডার। বোঝাতে পারলাম? এবার নরমপন্থী কেন বলা হয়? এই নরম কথাটা থেকে বুঝতে পারছো, সবকিছু শান্তভাবে ঠান্ডা ভাবে করা, নরম ভাবে করা। নরম কথাটা মানে তোমরা বোঝো। তো সেই নরমপন্থী হলো এমন একটা নীতি বা ধারণা যেখানে যারা এই নরমপন্থীতে বিশ্বাসী হয়, নরমপন্থী হয়, তারা একটা দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন করার জন্য তারা কিন্তু আপোষ করে বা আলোচনা করে বা শান্তিপূর্ণ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে। মানে একটা দেশের রাজনীতি এবং সামাজিক দুদিক থেকে পরিবর্তন করতে গিয়ে আপোষ করতে ভালোবাসে, শান্তিপূর্ণ পদ্ধতিতে আলোচনা করে, এবং তারা কিন্তু সেই পরিবর্তনটা করতে চায়। এবং সেই বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকে, মানে যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থার মধ্যে থেকেই তারা কিন্তু সংস্কারে পক্ষপাতী হয়। মানে পরিবর্তন, মানে ওই বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকেই কিন্তু নানা দিকে পরিবর্তন করার পক্ষে কথা বলে। এদেরকেই কিন্তু নরমপন্থী বলা হয়। অর্থাৎ মডারেট কাকে বলা হয়, মডারেট লিডার কাদের বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? আসলে একটা দেশের বা একটা কান্ট্রি পলিটিক্যাল এবং সোশ্যাল যদি কোনো চেঞ্জেস করার ক্ষেত্রে এরা, এই মডারেট লিডার্সরা কম্প্রোমাইজ, ডিসকাশন বা পিসফুল মেথডের উপর বেশি ডিপেন্ডেবল থাকে। তারা বেশি ইম্পর্টেন্স দেয়, প্রায়োরিটি দেয়, এবং তারা কারেন্ট সিচুয়েশন, কারেন্ট যে সিস্টেম, তার মধ্যে থেকেই সেটাকে প্রেজেন্ট রেখে বা তার মধ্যে থেকেই বা সেটাকে সাপোর্ট করে তারা কিন্তু রিফরমেশনে পক্ষপাত থাকে, রিফরমেশন করতে চায় আর কি। এদেরকেই বলা হয় মডারেট লিডার্স বা নরমপন্থী নেতৃবৃন্দ। বোঝাতে পারলাম কাদেরকে নরমপন্থী বলে? তো এই কংগ্রেসের আদি পর্বের নেতাদেরকে নরমপন্থী কেন বলা হচ্ছে? জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন কে প্রতিষ্ঠা করে, তার সভাপতি কে ছিলেন সেটা বলেছি আমি তোমাদের, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু জাতীয় কংগ্রেসে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, ফার্স্ট সেশনে। তো সেই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই অধিবেশনে, প্রথম অধিবেশনেই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে জাতীয় কংগ্রেস কিন্তু কোনোভাবেই ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয়।
মানে ন্যাশনাল কংগ্রেস কোনোভাবেই কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন, ব্যানার্জি যে ডিক্লেয়ার করেছিলেন যে ন্যাশনাল কংগ্রেস কিন্তু কোনোভাবে ব্রিটিশ গভর্নমেন্টের বা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে একটা কনস্পিরেসির প্ল্যাটফর্ম নয়, একটা ষড়যন্ত্রের মঞ্চ নয়। জাতীয় কংগ্রেস কিন্তু ব্রিটিশ শাসনকে সমর্থন করে, ব্রিটিশ শাসনের সঙ্গে থেকেই পরিবর্তন করতে চায়। এটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথমেই কিন্তু বলেছিলেন। এর থেকেই বোঝা যাচ্ছে তারা কিন্তু আমাদের দেশের বিদ্যমান অবস্থা তখন যা ছিল, কারেন্ট যে সিস্টেম ছিল ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্রিটিশ শাসন, তার মধ্যে থেকেই তারা কম্প্রোমাইজ করে বা আপোষ করে আলোচনা করে শান্তিপূর্ণ পদ্ধতিতেই কিন্তু তারা দেশের সামাজিক, ভারতবর্ষের সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন করতে চেয়েছিল। আদি পর্বের নেতারা যারা প্রথমের দিকে যারা নেতৃবৃন্দ ছিল বা লিডার ছিল, তারা কিন্তু সোশ্যাল এবং পলিটিক্যাল চেঞ্জেস করতে গিয়ে কম্প্রোমাইজ বা ডিসকাশন বা পিসফুল মেথডের উপরেই গুরুত্ব দিয়েছিল। সেই কারণে কিন্তু এই আদি পর্বের নেতাদেরকে বলা হচ্ছে নরমপন্থী বা বিগিনিং লিডারদের বলা হচ্ছে মডারেট লিডার। বুঝতে পারলাম কেন এদেরকে নরমপন্থী বলা হয়। আর এদের মধ্যে এই নরমপন্থী নেতারা কারা কারা ছিলেন? তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, প্রথমেই তোমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, এছাড়া সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যার ভূমিকা যথেষ্ট পরিমাণে ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত, এরা সবাই কিন্তু নরমপন্থী নেতা বলে পরিচিত ছিলেন। তখন আদি পর্বে এরাই লিডারশিপ করেছিলেন বা মানে বিগিনিং টাইমে এরাই লিডারশিপ করেছিলেন এবং বা তারা আদি পর্বে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন। তাই এদেরকে নরমপন্থী বলা হচ্ছে। কেন বলা হচ্ছে বোঝাতে পারলাম আশা করি, যে এরা শান্তিপূর্ণ আপোষ আলোচনা করে ভারতবর্ষের বিভিন্ন দিকে পরিবর্তন করতে চেয়েছিলেন ব্রিটিশ শাসনকে সমর্থন করে, তাই এরা নরমপন্থী। আচ্ছা, এই নরমপন্থী যে নেতৃবৃন্দ যে কার্যকলাপ প্রথমের দিকে করেন, যে সাংগঠনিক কার্যকলাপ ঘটে, মানে জাতীয় কংগ্রেসের যে সমস্ত কাজকর্ম তারা করেন, সেক্ষেত্রে অনেক সাংগঠনিক দুর্বলতা ছিল, অনেক অর্গানাইজেশনাল উইকনেস ছিল, মানে সংগঠনগত বিভিন্ন দুর্বলতা। কি সেগুলো? আসলে জাতীয় কংগ্রেস প্রথমের থেকেই বলেছে যে এটা ভারতবর্ষে সবার জন্যই রাজনৈতিক সংগঠন, বৃহত্তর ভাবে কাজ করবে, হ্যাঁ, মানে ভারতবর্ষে সবাই এতে অংশগ্রহণ করতে পারবে, এই কথাগুলো কিন্তু প্রথম থেকেই বলা হয়েছিল। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। মানে জাতীয় কংগ্রেস কিন্তু ভারতবর্ষের সর্বস্তরে মানুষজনের সঙ্গে, জাতীয় কংগ্রেসের সঙ্গে ভারতবর্ষের সর্বস্তরের মানুষজন যুক্ত ছিল না। মানে অল ইন্ডিয়ানসরা এর মধ্যে পার্টিসিপেট করেনি ন্যাশনাল কংগ্রেসে। মূলত যারা নিচু বর্গের মানুষজন, মানে লোয়ার কাস্ট পিপল যারা, এবং তাদের যে অভাব অভিযোগ, সেগুলোকে কিন্তু কংগ্রেসের নেতারা, আদি পর্বের নেতৃবৃন্দ, তারা কিন্তু সংগঠনের বৃত্তে আনতে চাননি। মানে এই জাতীয় কংগ্রেসের যে অর্গানাইজেশনের যে সার্কেলের মধ্যে তারা কিন্তু আনতে চাননি। তারা ওই অভাব অভিযোগগুলোকে দূরে সরিয়ে রেখেছিলেন। সাধারণ নিচু স্তরের মানুষদের অভাব অভিযোগকে কিন্তু জাতীয় কংগ্রেস কোনো প্রাধান্য দিয়েছিল না প্রথমের দিকে, আদি পর্বে। এবং সেক্ষেত্রে কি বস্তুতপক্ষে এই যে জাতীয় কংগ্রেসের নেতারা কারা ছিল? এরা ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, পেশার সম্মানীয় পেশার সঙ্গে যুক্ত তারাই ব্যক্তি, মানে ওয়েস্টার্ন এডুকেশনে এডুকেটেড এবং রেসপেক্টেবল প্রফেশনের সঙ্গে যুক্ত, ইনভলভ, তারাই কিন্তু কংগ্রেসের নেতৃত্বের হাল ধরেছিলেন, মানে লিডারশিপের চার্জ নিয়েছিলেন। যারা ওয়েস্টার্ন এডুকেশন এডুকেটেড এবং তারা কি ছিল, তারা কিন্তু মানে রেসপেক্টিভ জব করতো, তারাই কিন্তু কংগ্রেসের নেতৃত্বের হাল ধরেছিল। এটা কিন্তু একটা বিশাল বড় দুর্বলতা। এবং আরেকটা বিষয়, যখন 1885 খ্রিস্টাব্দে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, 1885 ফার্স্ট সেশনটা যেটা বোম্বেতে হয়েছিল, সেখানে 72 জন ভারতের বেসরকারি প্রতিনিধি ছিল। আমি তোমাদের বলেইছি আগে, 72 জন ইন্ডিয়ার নন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল। সেই 72 জন প্রতিনিধির মধ্যে বেশিরভাগই ছিল বোম্বে প্রেসিডেন্সি, মানে বোম্বে থেকেই এরা বেশি জন প্রতিনিধিত্ব করেছিল, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ ছিল। তার ফলে কি হয়েছে, যেটা বলা হতো জাতীয় কংগ্রেস হচ্ছে সর্বভারতের জন্য, ভারতের সমস্ত জায়গা থেকে মানুষজন এখানে প্রতিনিধিত্ব করতে পারবে, রিপ্রেজেন্টেটিভ হতে পারবে, সে কথাটাও কিন্তু ভুল। বস্তুতপক্ষে বোম্বে, মাদ্রাজ বা বাংলা প্রেসিডেন্সি, মানে তখন প্রেসিডেন্সি মানে বাংলাকেই বলা হচ্ছে, বোম্বে, মাদ্রাজ বা বাংলা, এই সমস্ত জায়গার যারা শিক্ষিত মানুষ, পেশাজীবী, মানে যারা প্রফেশনাল,
এবং ব্যবসায়ী, জমিদার শ্রেণী, এরাই কিন্তু নেতৃত্বের প্রধান স্তম্ভ ছিল, এরাই কিন্তু লিডারশিপের মেন পিলার ছিল, এরাই নেতা ছিল। এর বাইরে কিন্তু অন্যান্য ভারতবর্ষের সব জায়গা থেকে কিন্তু প্রতিনিধিত্ব করেনি জাতীয় কংগ্রেসে, বা করতে দেওয়া হয়নি। এটা কিন্তু একটা দুর্বলতা ছিল। মানে সর্বভারতীয় যে দাবি যে আমরা ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস হলো সব ভারতবর্ষের সবার জন্য, এটাও কিন্তু ভুল প্রমাণ হয়েছে। আরেকটা কি, সম্প্রদায়গত দিক থেকেও যদি তোমরা কমিউনিটির দিক থেকে দেখো বা সম্প্রদায়গত দিক থেকেও দেখো, সেক্ষেত্রে কংগ্রেসের প্রথমের দিকে নেতারা বেশিরভাগই ছিল উচ্চবর্গের হিন্দুরা, মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ছিল, মানে মেজরিটি ছিল আপার কাস্টের হিন্দুরা, এরাই কিন্তু কংগ্রেসের নেতা ছিল। তাই সামাজিক এবং সম্প্রদায়গত দুদিক থেকেই কিন্তু জাতীয় কংগ্রেসের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু জাতীয় চরিত্র পায়নি, মানে ন্যাশনাল ক্যারেক্টার পায়নি। জাতীয় চরিত্র মানে কি, ভারতবর্ষের সব জায়গাতে যখন একসঙ্গে দেশের সর্ববৃহৎ ভাবে যে কাজ, দেশের জন্য ভাবে একটা সবাই মিলে যে একটা ব্যাপার, জাতীয় চরিত্র, সেই ন্যাশনাল ক্যারেক্টার কিন্তু পেয়েছিল না সংগঠনের কাজকর্মগুলো। কারণ ওই তো হিন্দুরা, কিছু সংখ্যাগরিষ্ঠ তো হিন্দুরাই ছিল, উচ্চবর্গের হিন্দুরা, নিচু বর্গের শ্রেণী, নিচু শ্রেণীর মানুষজন বা অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য ধর্মের মানুষ, এরা কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। তোমরা নামগুলো দেখেই বুঝতে পারবে যে নেতৃবৃন্দের নামগুলো তোমরা লক্ষ্য করো, দেখবে আপার কাস্টের হিন্দু, উঁচু বর্গের হিন্দুরাই কিন্তু প্রধানত নেতৃত্ব সামলে ছিল প্রথমের দিকে জাতীয় কংগ্রেসে। তাই এগুলো কিন্তু সবই সংগঠনগত দুর্বলতা ছিল, অর্গানাইজেশনাল উইকনেস ছিল, যেটা কিন্তু মানে ভালো ছিল না আর কি। যেটা বলেছিল জাতীয় কংগ্রেসে সবার জন্য, ভারতবর্ষের সবার জন্য জাতীয় কংগ্রেস, সেটা কিন্তু ভুল প্রমাণ হয়েছিল। আর এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো, প্রথমের দিকে যে অধিবেশনগুলো, সেগুলিকে বিখ্যাত রাজনীতিবিদ, বাঙালি রাজনীতিবিদ অশ্বিনী কুমার দত্ত, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই যে অধিবেশনগুলো, এগুলো হচ্ছে 3 দিনের তামাশা, 3 দিনের তামাশা বা 3 days ফেয়ার। তামাশা মানে কি, যেটা মজা করা, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। তোমার সঙ্গে আমি তামাশা করছি, মানে মজা করছি। ওই জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে অধিবেশনগুলোকে অশ্বিনী কুমার দত্ত সেই তামাশা বলেছেন, 3 দিনের তামাশা, এর কোনো মূল্য নেই, কিছুদিন থাকবে তারপর শেষ, ব্যাপারটা এইরকম। কিন্তু কেন? আসলে জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে যে মানে কাজকর্ম, যে অ্যাক্টিভিটি গুলো ছিল ন্যাশনাল কংগ্রেসে, সেগুলো ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক। মানে বার্ষিক অধিবেশন কেন্দ্রিক মানে অ্যানুয়াল সেশন ওরিয়েন্টেড, মানে বছরে একবার অধিবেশন হতো। জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে কাজকর্মে তো একবারই বছরে অধিবেশন হতো বা সেশন হতো, সেখানে বিভিন্ন নেতারা তাদের বিভিন্ন স্টেটমেন্ট দিতেন বা বক্তব্য রাখতেন এবং তাদের প্রপোজাল দিতেন, তাদের প্রস্তাব পেশ করতেন, এবং তার মধ্যে কিছু বক্তব্য, কিছু প্রস্তাব গ্রহণ করা হতো। তারপর সেই অধিবেশন শেষ হয়ে যেত, সেই সেশনটা কমপ্লিট হয়ে যেত। তারপরে যে সেই গৃহীত প্রস্তাবগুলোকে নিয়ে বা সেই অ্যাকসেপ্টেড যে প্রপোজাল গুলো, এগুলোকে নিয়ে যে সারা বছর ব্যাপী যে একটা কর্মসূচি করা, একটা যে অ্যাক্টিভিটি করা, মানে পুরো সারা বছর ধরে, সেইটা কিন্তু উদ্যোগ কেউ নিত না, সেটার ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হতো না। কারণ এই জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে নেতারা তো তোমাদের আগেই বললাম যে সবাই ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত ছিল, সবাই ভালো ভালো পেশা করতো, মানে সবাই মানে প্রফেশনাল ছিল, কেউ বা আইনজীবী, কেউ বা ডাক্তার, কেউ মানে চিকিৎসক আর কি, কেউ বা লয়ার, বা কেউ জমিদার শ্রেণী, এরাই কিন্তু নেতৃত্বের হাল ধরেছিল। তাই তারা ব্যক্তিগত পেশা ছেড়ে তারা কিন্তু এই জাতীয় কংগ্রেসের কর্মসূচি করার জন্য সময় দেওয়া বা তাদের মানসিকতাও কিন্তু ছিল না, তাদের কিন্তু সেই মেন্টালিটিও ছিল না বা সেই টাইমও ছিল না যে তারা ন্যাশনাল কংগ্রেসের অ্যাক্টিভিটি গুলোকে নিয়ে ইনিশিয়েটিভ নেবে। এই কারণেই কিন্তু অশ্বিনী কুমার দত্ত বলেছেন যে 3 দিনের তামাশা, মানে অধিবেশন হবে, অধিবেশনের পরে প্রস্তাব না হবে, কিন্তু প্রস্তাবটা আর বাস্তবে রূপায়িত হবে না, প্র্যাকটিক্যালি কিন্তু আর অ্যাপ্লাই হবে না, সেটাকে নিয়ে কর্মসূচি নেওয়া হবে না, সেই নিয়ে জাতীয় স্তরে আন্দোলনও হবে না, ন্যাশনাল লেভেলে কিন্তু সেই নিয়ে মুভমেন্টও হবে না। কেন? তারা নেবেই না, সেই উদ্যোগটা নিতই না। এই কারণেই কিন্তু এটা বলেছিলেন যে 3 দিনের তামাশা। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে, 3 দিনের তামাশা কেন বলে আদি পর্বের অধিবেশনগুলোকে। কিন্তু এই আদি পর্বের নেতারা একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন বিগিনিং লিডার্স, যাদেরকে মডারেট লিডার্স বলা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে তারা ভারতবর্ষের আর্থিক দুরবস্থার জন্য ব্রিটিশ শাসনকে দায়ী করেছিলেন। মানে আমাদের ইন্ডিয়ার যে ইকোনমিক সিস্টেমে যে হার্ডশিপ যেটা হয়েছিল, সেটাকে তারা কিন্তু তার জন্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু দায়ী করেছিলেন।
কারণ এটাকে নিয়ে তারা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন, তারা কিন্তু পাবলিকলি ক্রিটিসাইজ করেছিলেন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, ব্রিটিশ শাসনকে। সেই যে প্রক্রিয়া, এই যে সমালোচনা করার যে প্রক্রিয়া, এইটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ, ইকোনমিক ন্যাশনালিজম। অর্থনৈতিক জাতীয়তাবাদ, এই অর্থনৈতিক জাতীয়তাবাদ কেন বলা হচ্ছে? এই অর্থনৈতিক জাতীয়তাবাদ হলো এমন একটা ধারণা বা কনসেপ্ট যেখানে যারা আর কি এই অর্থনৈতিক জাতীয়তাবাদী হন, তারা বিশ্বাস করেন যে একটা দেশের অর্থনীতিকে উন্নত করতে গেলে সেই দেশের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাদের পার্সোনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দেয়, নিজেদের দেশের, নিজেদের কান্ট্রির ইকোনমিক সিস্টেমকে স্ট্রং করার জন্য। এর মানেটা কি? আসলে নরমপন্থী নেতারা বা আদি পর্বের নেতারা, তারা কিন্তু ভারতবর্ষের আর্থিক দুরবস্থার জন্য ব্রিটিশ শাসনকে দায়ী করেছিল, এবং তারা এটাও বলেছিল যে ভারতবর্ষের ব্রিটিশদের শোষণমূলক নীতি, তোমাদের আমি আগে আলোচনা করেছি যে এক্সপ্লয়টিভ পলিসি, যেগুলো মানে ওই সম্পদের নির্গমন, তারপরে অবশিল্পায়ন, এগুলো তো ব্রিটিশ শাসনের দ্বারাই হয়েছিল। ভারতবর্ষের দেশীয় শিল্প ধ্বংস হয়ে গেছিল, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছিল, ভারতবর্ষের কাঁচামাল বিদেশে চলে যাচ্ছিল, ব্রিটেন তার থেকে লাভবান হচ্ছিল, এগুলো সবই তোমাদের আমি আলোচনা করেছি। সম্পদের নির্গমন হচ্ছিল, ড্রেন অফ ওয়েলথ, কিভাবে ভারতবর্ষের সম্পদ ব্রিটেনে চলে যাচ্ছিল, সব আলোচনা করেছি। তার ফলে ভারতবর্ষের দরিদ্র দেখা দিচ্ছিল, প্রভার্টি দেখা দিচ্ছিল। এই সব থেকে মুক্ত করার জন্য জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতারা বলেছিলেন, তারা ব্রিটিশ শাসনকে থেকে মুক্ত হয়ে, ব্রিটিশ বাজার থেকে, বিদেশি বাজার থেকে মুক্ত হওয়ার কথা বলেছিলেন। ভারতের অর্থনীতিকে উন্নত করার জন্য জাতীয় অর্থনীতি গড়ে তুলতে বলেছিলেন। জাতীয় অর্থনীতি, সেটা কি? ন্যাশনাল ইকোনমিক্স। সেটা কি? জাতীয় অর্থনীতিও হলো এমন একটা নীতি যেখানে দেশের একটা অর্থনীতিকে উন্নত করতে গেলে সে বৃহত্তর একটা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে, মানে একটা হিউজ ইকোনমিক একটা অ্যাক্টিভিটিস রাখতে হবে। সেক্ষেত্রে কৃষক, শ্রমিক বা সরকার বা কোম্পানি সবাই মিলে কিছু না কিছু উৎপন্ন করবে, কিছু না কিছু ম্যানুফ্যাকচার করবে, লেবাররা, ফার্মাররা, কোম্পানিজরা, যেটা ভারতবর্ষের মধ্যে হবে, ভারতীয়রাই করবে। ভারতীয় শ্রমিক, ভারতীয় চাষি, ভারতীয় কোম্পানি, হ্যাঁ, ভারতের সরকার, ভারতবর্ষের সরকার, ব্রিটিশ সরকার নয়। এবং তারা মিলে উৎপন্ন করবে, নিজেরাই নিজেদের মানে বিভিন্ন জিনিস উৎপন্ন করবে, সেই জিনিসপত্রগুলোকে নিয়ে কেনা বেচা করবে, মানে ট্রেডিং করবে, ব্যবসা বাণিজ্য করবে, আবার সেগুলোকে প্রয়োজনে ব্যবহার করবে, ইউজ করবে, ভোগ করবে। এই যে ব্যাপারটা, তবেই আমাদের দেশের অর্থনীতি উন্নত হবে, আমাদের ইকোনমি স্ট্রং হবে। এটাকেই বলা হচ্ছে জাতীয় অর্থনীতি। আর এই জাতীয় অর্থনীতি গড়ে তোলার কথাই কিন্তু এই নরমপন্থী নেতারা বা এই অর্থনৈতিক জাতীয়তাবাদীরা বলেছিলেন। এই ইকোনমিক ন্যাশনালিস্ট যারা ছিলেন, তারা কিন্তু এটাই বলেছিলেন যে একটা ন্যাশনাল ইকোনমি গড়ে তুলতে তবেই ইন্ডিয়ার ইকোনমি স্ট্রং হবে। কারণ ব্রিটেন বা ব্রিটিশ শাসন ধীরে ধীরে আমাদের আর্থিকভাবে দুর্বল করে দিয়েছিল, পঙ্গু করে দিয়েছিল। এই একটা ব্যাপারে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নরমপন্থী নেতারা, যার ফলে কিন্তু পরবর্তীকালে আমাদের দেশের শিল্প বাণিজ্য এগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উন্নত হতে থাকে। আস্তে আস্তে এগুলোতে মানে আমাদের ভারতবর্ষের আর্থিক দুরবস্থা ধীরে 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 ঠিক হতে থাকে। এটা একটা আদি পর্বের নেতাদের একটা ভালো কাজ ছিল। সব যে খারাপ হয়েছে বা সব যে তারা আপোষ করে গেছে তা না, প্রতিবাদও করেছে, কিন্তু সেটা সীমিত পদক্ষেপে করেছে। হ্যাঁ, তারা কিন্তু একটা বিশাল ভাবে একদম প্রতিবাদ করে ফেলেনি, তারা শান্তিপূর্ণ ভাবেও কিন্তু সমালোচনা করেছে, প্রতিবাদ করেছে। আর এই অর্থনৈতিক জাতীয়তাবাদীদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন, তারা হলেন এই দাদাভাই নৌরোজি, যিনি ছিলেন পেশায় একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। তারপরে মহাদেব গোবিন্দ রানাডে, হ্যাঁ, ইনিও ছিলেন একজন পেশায় আইনজীবী, লয়ার। আবার রমেশ চন্দ্র দত্ত, যিনি সিভিল সার্ভেন্ট ছিলেন। এরা সবাই কিন্তু এই অর্থনৈতিক জাতীয়তাবাদ বা জাতীয় অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, সেইটার জন্য কিন্তু এরা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। এই হলো আদি পর্বের কার্যকলাপ, আদি পর্বের নেতৃবৃন্দ, তাদের চিন্তা ভাবনা, তারা কিভাবে তাদের পদক্ষেপগুলো এগিয়েছিল, কিভাবে তাদের কার্যকলাপগুলো এগিয়েছিল, সেগুলো নিয়ে তারা সমালোচনারও শিকার হয়েছেন, আবার ভালো কাজও করেছেন। সব রকম মিলিয়ে মিশিয়েই নরমপন্থী নেতৃবৃন্দের কার্যকলাপ ছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কংগ্রেসের আদি পর্বের নেতাদের কাজকর্মগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়, কিভাবে তাদেরকে নরমপন্থী বলা হচ্ছে, কিভাবে তাদেরকে নরমপন্থী বলার সঙ্গে সঙ্গে তাদের কি সাংগঠনিক দুর্বলতা ছিল সেগুলোও বললাম, এবং কিভাবে তারা দেশের অর্থনীতিকে উন্নত করার জন্য ভূমিকা পালন করেছিলেন সেটাও কিন্তু বললাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এই বিষয়ে এখানেই আমি আলোচনা শেষ করছি আদি পর্বের কার্যকলাপ সম্পর্কে।
এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। আমি কিন্তু পরপর অধ্যায় আলোচনা করছি, তার প্রশ্ন উত্তর দিচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার, তাহলে রেগুলার তোমরা নোটিফিকেশন পেতে পারবে। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।